আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আপনাদের জন্য রয়েছে স্মাইল উইথ সুরভি পরিচালিত আজকের নতুন একটি ভ্লগ। শ্রেষ্ঠাংশে সুরভি তো নিজেই রয়েছে, আর ক্যামেরার পেছনে রয়েছে আমার প্রাণপ্রিয় অগণিত দর্শক। কেমন হলো আজকের ইন্ট্রোটা? বিগত কয়েকদিনের কিছু কাজের অংশ আজকে আপনাদের সামনে তুলে ধরলেও শুক্রবারের কিছু শৈশবের স্মৃতি কিন্তু আজকে বিশেষভাবে মনে পড়ছে। তারই আদলে সাজানোর চেষ্টা করেছি আমার আজকের ভ্লগ। ছোটবেলায় শুক্রবার জুমার নামাজের পর যখন আমরা টিভি অন করতাম, তখন কিন্তু বিটিভিতে এই ধরনের একটা ইন্ট্রো শুনতে পেতাম। আর অনুষ্ঠান দেখতে বসলেই সেই সময় বিজ্ঞাপনগুলো ছিল এত বেশি দীর্ঘ, আমরা যারা বসে টিভি দেখতাম তারা সবাই গুনতে থাকতাম 31 নম্বর বিজ্ঞাপন, 32 নম্বর বিজ্ঞাপন। আর বিজ্ঞাপন বিরতিগুলোও ছিল কিন্তু বেশ মজার। যেমন দেখতাম একজন দৌড়ে এসে বলছে, শরীফ ভাই, তোমার দোকানে কি খাবার স্যালাইন আছে? তার উত্তরে দোকানদার ভাই বলছেন, আছে মানে এসএমসি রোড স্যালাইনই আছে। আর সেই ব্যক্তির উত্তর, আহ জীবনটা বাঁচাইলা, জলদি 3 প্যাকেট দাও। আর সবশেষে বলতো, হাজার শিশুর জীবন বাঁচায় এসএমসি রোড স্যালাইন। আজকে ভয়েস দিতে গিয়ে আমি নিজেই আসলে হাসছি। আর কেন জানি সেই ছোটবেলার শুক্রবারের মেমোরিগুলোই আমার অনেক বেশি মনে পড়ছে। আর এরই ফাঁকে কেউ একজন টিনের ঢেউটিন নিয়ে হাজির, আর নায়িকা গানের সুরে বলছে, এক শর্তে করতে পারি বিয়া, আমাগো ঘর বানাও যদি অ্যাপোলো ঢেউটিন দিয়া। আর পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সেই বিজ্ঞাপনের কথা মনে আছে তো? বিজ্ঞাপনের ভাষাটা ছিল ঠিক এরকম, আমার স্বামী তো একটা কিস্তি দিয়েই মইরা গেছে, তাই আমি কি পুরা টাকা পামু? অবশ্যই পাবেন। তো এই বিজ্ঞাপনের কথা রেশ ধরে আসলে বলতে চাই, আমারও মন কিন্তু বলছে এই যে আজকের ভ্লগ আপনাদের কি ভালো লাগছে, আর সেই ভালো লাগা থেকে কি আমি একটা লাইক পাবো? যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর পরবর্তীতে এই ধরনের ভ্লগ আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে হবে স্মাইল উইথ সুরভি। এতক্ষণ ধরে আমার যে সিনেমাটা চলছিল সেখানে তো আপনারা দেখছিলেন যে ঘূর্ণিঝড় রেমালের কি পরিমাণ তাণ্ডব চলছিল। এই দিন আসলে কোনো কাজকর্ম আমি করিনি, আর এখন যে কাজগুলো আপনারা দেখছেন সেগুলো হচ্ছে তার পরদিনের কিছু ভিডিও ক্লিপ। আমার মা খুবই সুন্দর একটা বাগান বিলাসের গাছ রোপণ করে দিলেন আমার বারান্দায়, আর নানি এবং নাতনি মিলে খুবই সুন্দর করে গাছে পানিও দিয়ে দিয়েছে। এরপর কিন্তু মায়ের বাসায় নাস্তা করে নিব। মূলত সকালের নাস্তায় আমি লাল আটার রুটি খেয়ে থাকি, তবে আজকে মায়ের বাসায় সাদা আটার রুটিটাই খাচ্ছি, আর সেই সাথে থাকবে একটা ডিম ভাজি। সকালের নাস্তাটা আমি একটু দেরি করে করতেই পছন্দ করি, দেখা যায় যে দুপুর 12টা বেজে যায়। 10 থেকে 12টা বাদাম আমি আমার সকালের নাস্তা রাখতে পছন্দ করি, তবে আজকে রেখেছি অর্ধেক কলা, আর খাওয়ার আগে অবশ্যই 2 গ্লাস পানি। সিজদাকে কিছু ফল খেতে দিয়েছিলাম, আর এগুলো আসলে খাওয়ার থেকে ও ভর্তা বানাবে খুব বেশি করে, তারপরও খেলার ছলে যদি 2-1 দানা মুখে দেয় সেটাই যথেষ্ট। পিটিভির বিজ্ঞাপনের মধ্যে আরেকটা বিজ্ঞাপন ছিল আমার খুবই পছন্দের। একজন এসে বলতেন, সব গাছ কাইটটা ফালাইতেছে, আমি ওষুধ বানামু কি দিয়া? আমারও কিন্তু এখন সেই দশা, সব গাছ কাটতে কাটতে যে আমলকির সব গাছও কেটে ফেলেছে, এখন আমি তেল বানাবো কি দিয়ে? বলছি আমার সেই হার্বাল হেয়ার অয়েল তৈরির কথা, কোথাও আসলে আমি এই আমলকিটা খুঁজে পাচ্ছি না। তবে আমলকি খুঁজে না পেলেও এখানে কিন্তু মহামূল্যবান একটা উপহার এরই মাঝে আমি রিসিভ করেছি। মূলত পার্সেলটা এসেছে সিজদার জন্য। এত মহামূল্যবান, এত অমূল্য একটা গিফট আপনাদেরকে সাথে না নিয়ে খুললে হয় বলুন তো? চলুন দেখা যাক এর ভেতরে কি আছে। বক্সের ঠিক উপরেই রয়েছে সিজদা মামুনির জন্য খুবই সুন্দর আদর মাখা একটা মেসেজ। আচ্ছা, আগে বলি এই গিফটটা কোথা থেকে এসেছে। আমাদের অনেকেরই খুবই প্রিয় বিডি ব্লগার নুসরাত নীলা আপুর পক্ষ থেকে সিজদার জন্য এসেছে এই গিফট। এতগুলো চকলেট দেখে আসলে ভাবছিলাম সিজদাকে সব না দিয়ে আমি একাই খেয়ে ফেলবো। আসলে ডায়েটে না থাকলে হয়তোবা এই কাজটাই হয়ে যেত। আমি এবং নীর দুজনে মিলে জাস্ট জিভের পানি কন্ট্রোল করছি, আর বলছিলাম যে সবগুলো সিজদার জন্য, বাট বেশিরভাগ কিন্তু আমরাই খেয়ে ফেলবো। আপুকে আসলে কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না, তবে সত্যি ব্যাপারটা আমার কাছে ছিল অনেক বেশি সারপ্রাইজিং। আমি তো অনেক গিফট সিজদার জন্য রিসিভ করেছি, তবে ইউটিউব প্ল্যাটফর্মে আমাকে মনে করে আমার মেয়ের জন্য এরকম একটা গিফট যে আসলে চলে আসবে সেটা সত্যিই আমার চিন্তার বাইরে ছিল। গিফট বক্সে যাই থাকুক বা গিফটের প্যাকেট যত ছোট বা বড় যাই হোক না কেন, এখানে কত কত দোয়া এবং ভালোবাসা আছে সেটা শুধুমাত্র একজন সন্তানের মাই অনুভব করতে পারেন। আর চকলেটগুলো পেয়ে সিজদার সেই যে খুশি, আর খাওয়ার থেকে তো এগুলো নিয়ে খেলতেই অনেক বেশি পছন্দ করেছে।
যতই আমি ধন্যবাদ দিব নীলা আপু আপনাকে, ততই আসলে কম বলা হবে। আসলে এই অনুভূতিগুলো সত্যিই ভাষায় প্রকাশ করার মতো না। তবে আমি বলবো যে কোনো মানুষ যদি তার সন্তানের কোনো খুশির কারণ হয়ে দাঁড়ায়, তখন আসলে সেই মানুষটার জন্য মন থেকেই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা চলে আসে। আসলে আমাদের নুসরাত নীলা আপুর চ্যানেলটা নিয়ে আমি অনেক বেশি কাজ করছি। সেখান থেকেই আসলে একটা সুসম্পর্ক আমাদের তৈরি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। বলা চলে যে ইউটিউব প্ল্যাটফর্মের বাইরে আপুর সাথে একটা ব্যক্তিগত সম্পর্কও তৈরি হয়ে গিয়েছে। আর এই যে ভালোবাসা আপু পাঠিয়েছেন, আপুর এই যে এত বড় মনের একটা পরিচয় উনি প্রদান করেছেন, সেই জন্য আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর এদিকে আমি কিন্তু রান্না বসিয়েছি। আজকে রান্না করতে করতে আমার প্রায় বিকেল হয়ে যাচ্ছিল। কোটা বাছা ধোয়া সব কিছু করার সময় আসলে সিজদা চলে আসে। ওকে কন্ট্রোল করতে করতেই আমার একটু দেরি হয়ে যায়। আসলে ওকে নিয়েই আমি কাজ করি। ওকে তো স্কিপ করে কোথাও বসিয়ে রেখে কাজ করা সম্ভব না। আর শুক্রবারেও কিন্তু আমরা সেই সন্ধ্যার অপেক্ষাটাই করতাম। বিশেষ করে রাত ৮টার নিউজটা, খবরটা শেষ হবার পরেই কিন্তু শুরু হয়ে যেত আলিফ লায়লা। আর প্যারাশুট তেলের বিজ্ঞাপনে সেই লাইনটা বলা হতো, আমার মন এখনও হারায়। আমি জানি অনেক কমেন্ট আসে যে এখানে আসলে বলা হয়ে থাকে যে আমার এই ব্লগগুলো দেখে আপনাদেরও মন হারিয়ে যায়। দু একজন আপুর নাম আসলে আজকে বলতে পারছি না, তবে প্রত্যেকেই যে এত বেশি সাপোর্ট করেন, আপনারা এত বেশি ভালো লাগা জানান, সেটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর মনে আছে চিত্রলেখা গুহর সেই বিজ্ঞাপন, তিব্বত কদুর তেলের বিজ্ঞাপনে উনি বারবার বলতেন, 40 বছর ধরে মাখছি, মাথা ঠান্ডা রেখে আজও কাজ করছি। তবে আমি কিন্তু তিব্বত কদুর তেল মাখিনি, আমি মেখেছি আমার কেশবতী হেয়ার অয়েল, যেটা সত্যিই আপনার মাথাটাকে ঠান্ডা রাখবে। এই জন্য যে আপনার চুল পড়ার সমস্যার সমাধানটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। ট্রাই করে যদি দেখতে চান তাহলে কিন্তু অর্ডার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর আপনাদের প্রতি একটা বিশেষ অনুরোধ, একটু হাতে সময় রেখে অ্যাটলিস্ট 10 দিন বা 7 দিন হাতে সময় রেখে তারপর তেলটা অর্ডার করবেন। কারণ ওই যে সব গাছ কাইটটা ফালাইতেছে, আমি আমলকি খুঁজে পাইতেছি না। আর এদিকে আলিফ অ্যান্ড আয়রাস মম ডেইলি চ্যানেল থেকে আপু কিন্তু এই লকেট এবং চেইনটা একটু ক্লোজলি দেখতে চেয়েছেন। এই লকেটটা এবং চেইনটা হচ্ছে আমার মায়ের এবং এটা রূপার তৈরি। ঠিক কতটুকু ওজনে সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে ডিজাইনটা দেখালে হয়তোবা আপনার দোকানের যে বিক্রি করেন সেই সেলসম্যান বা দোকানদার হয়তো বলে দিতে পারবেন যে এটা বানাতে কতটুকু লাগবে। আমার হার্বাল হেয়ার অয়েল নিয়ে কিন্তু আপুর একটা প্রশ্ন ছিল, এটা কি নারিকেল তেল দিয়ে বানাই কিনা। এখানে নারিকেল তেল তো মূল উপাদান, সেই সাথে আছে সরিষার তেল, অলিভ অয়েল সহ আরও বিভিন্ন তেল। আবারও ফিরে যাই ছোট্টবেলার সেই গল্পে। শুক্রবার মানেই ছিল আমার মায়ের হাতে মুরগির মাংসের ঝোল এবং সেই সাথে পোলাও। দুপুর হলেই এটার সুঘ্রাণটা এত বেশি ছড়িয়ে পড়তো। আর বিকেলবেলা ঘুরতে যেতাম কিন্তু আমরা তখন সংসদ ভবনে। এখন তো এরিয়াটা একদম বাউন্ডারি দিয়ে আটকে ফেলেছে, জনসাধারণের প্রবেশ একদম নিষেধ। তখন কিন্তু আমরা সেই এরিয়াতে যেতে পারতাম। এছাড়াও শিশু পার্ক, চিড়িয়াখানা ছিল আমাদের বিনোদনের অন্যতম একটা মাধ্যম। এখনকার ছেলেমেয়েরা তো অনেক বেশি ডিভাইস নির্ভর হয়ে গিয়েছে, মোবাইল কিংবা কম্পিউটার, এগুলোই আসলে তারা বেশি দেখে। আসলে তাদেরকে আমি দোষ দিই না। একটা কি খেলার মাঠ আছে আমাদের, বা আমরা কি তাদেরকে কোনোভাবে সময় দিই? আমরা নিজেরাও কিন্তু দেখা যায় দিনের অনেকটা সময় ডিভাইসের উপরে মুখ গুজে বসে থাকি। হয়তো কোনো ফেসবুক বা কোনো রিলস দেখছি না বা কোনো ইউটিউবে ভিডিও দেখছি না, কিন্তু আমাদের আসলে বিভিন্ন কাজের প্রয়োজনে আমাদের ডিভাইসের প্রতি অনেক বেশি নির্ভরশীল হতে হয়েছে। আর এদিকে দেখুন, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ছোট্ট সিজদা কিন্তু একা একা এখন সিঁড়ি দিয়ে উঠতে পারে। ওকে নিয়ে জাস্ট আমি মায়ের বাসায় যেতে চাচ্ছিলাম, কিন্তু পেছন ফিরে দেখি যে সে একাই এরকম উঠে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তারপরেও আমি একটু পেছনে ছিলাম, আল্লাহ না করুক যদি পড়ে যায়। আমরা সবাই মিলে, বিশেষ করে ওর নানা এবং নানি, খুব চেষ্টা করে সিজদাকে কোনো প্রকার ডিভাইস না দিয়ে তারা নিজেরাই সিজদার সাথে খেলাধুলা করার। এবং আলহামদুলিল্লাহ সিজদা কিন্তু সেটা খুব এনজয় করে। যখন সে তার নানা নানির সাথে থাকে তখন কিন্তু দেখা যায় যে সে কোনো মোবাইল নিতে চায় না, কোনো টিভি দেখতে চায় না। আর এবারে একজন বিসিএস ছাত্রীর কিছু পড়ালেখার নমুনা দেখাই। আমার মেয়ে সিজদা তার নানুমণির বিছানা ভর্তি লেখাপড়া করেছে। দেখছি আর মনে মনে ভাবছি, এত পড়ালেখা যদি আমি করতাম তাহলে তো বেশ ভালোই হতো। ওকে কিন্তু বিশাল সাইজের কিছু খাতাপত্র দেয়া হয়েছে, কিন্তু সে ওগুলোতে না লিখে ফ্লোরে কিংবা বিছানার চাদরে লিখতেই বেশি পছন্দ করে। আমি ওকে একটু বকা দিলেই কিন্তু একদম তেড়ে আসে আমার মা। একদম বকা দিবে না, এমন একটা শাসানো আমার প্রতিই থাকে। মা সবসময় বলতে থাকে, দুষ্টামি করুক বাচ্চারা, কিছুদিন করবে তারপর আবার ঠিক হয়ে যাবে। আর এদিকে কিন্তু দেখা যাচ্ছে যে বাতাস, ঘূর্ণিঝড়ের যে বৃষ্টি, সেগুলো কিন্তু একটু একটু করে বাড়ছিল।
সামনের দিনগুলোতেও আল্লাহ তাআলা আমাদের যে কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করুক, আমাদের সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক। প্রত্যাশা শুধু এতটুকুই। আজকের মতো বিদায়। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সকলের জন্য।